একই বলে চান কপাল রে ভাই, চান কপাল। কূটনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কে মুখে যত কথা বলা হয় তার চেয়ে অনেক বেশি বুঝে নিতে হয় যেসব কথা বলা হয় না, নীরবতার ভাষা এবং বিভিন্ন ইঙ্গিত। ছিলাম আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের কথা, ফাঁস হয়ে যাওয়া কূটনীতিবিদের যে অডিও, সেই অডিও সম্পর্কে তারা তাদের মতামত ব্যক্ত করেছে। আগামী 12ই ফেব্রুয়ারি 2026 অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন বিএনপি ভয়ঙ্কর একটি পরিকল্পনা তৈরি করে রেখেছে। আমিরে জামাতের অফার গ্রহণ করতে দলে দলে ভোট কেন্দ্রে যাবে আওয়ামী লীগের ভোটাররা। এটাই সত্য। বিষয়টা আপনারা কেউ নেগেটিভলি দেখতে পারেন, বাট ইটস ট্রু। কূটনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কে মুখে যত কথা বলা হয় তার চেয়ে অনেক বেশি বুঝে নিতে হয় যেসব কথা বলা হয় না, নীরবতার ভাষা এবং বিভিন্ন ইঙ্গিত। মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় আসার পর, যিনি কিনা বাংলাদেশে ট্রাম্প প্রশাসন ক্ষমতা নেওয়ার পর ট্রাম্প প্রশাসনের প্রথম প্রতিনিধি হিসেবে নিযুক্ত হয়েছেন, সেই ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় আসার পরেই প্রথমেই সাক্ষাৎ করেছেন তারেক রহমানের সঙ্গে, আর তার কদিন পরেই সাক্ষাৎ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। কিন্তু এখন পর্যন্ত যে মার্কিন রাষ্ট্রদূত জামায়াতে ইসলামীর সঙ্গে কিংবা মার্কিনীদের এক সময়কার পছন্দের দল, তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির কোনো প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন নাই, সেই ইঙ্গিতটা মানে এই ঘটনাগুলো কি ইঙ্গিত বহন করছে সেটা বুঝে নেওয়া অত্যন্ত জরুরি। দেখুন, আমি যা বুঝে নিয়েছি সেটা আপনাদেরকে সেই আগস্ট মাস থেকেই বলছি। আগস্টে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের তখনকার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন রীতিমতো লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে এলেন, এবং তার আগে একরকমের কিছুতেই নির্বাচন দেবেন না ডক্টর ইউনূস এমন একটা পরিস্থিতিতে হঠাৎ করে ইউনূস বিরাট বহর নিয়ে লন্ডনে গিয়ে উপস্থিত হয়ে তারেক রহমানকে কথা দিয়ে এলেন, মানে আর কাউকে জানানোর আগে তারেক রহমানকেই প্রথম বলে এলেন যে তিনি ফেব্রুয়ারিতে নির্বাচন দেবেন। তখন ও দুটো ঘটনা মিলিয়ে পাশাপাশি রেখে একেবারে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি ডক্টর ইউনূসের উপর চাপ প্রয়োগ করেছেন যে তাকে একটা দ্রুত নির্বাচন দিয়ে এবং বিএনপির হাতে ক্ষমতা বুঝিয়ে দিয়ে তাকে সরে যেতে হবে। এবং সে কারণেই ট্রেসি অ্যান জ্যাকবসন মার্কিন রাষ্ট্রদূত তখন সকল প্রথা ভেঙে লন্ডনে গিয়ে বৈঠক করলেন তারেক রহমানের সঙ্গে। শুধু তাই নয়, বিএনপি সে খবরটা যে সংবাদ মাধ্যমে প্রকাশ করলো, মার্কিন যুক্তরাষ্ট্র তাতেও কোনো আপত্তি জানালো না। মার্কিন যুক্তরাষ্ট্র সহ কূটনীতিকরা যে নানা রকম গোপন বৈঠক করেন সেটাও তো আমরা গত কয়েক মাসে বেশ জেনেছি। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ডিসেম্বরের শেষে রয়টার্সকে সাক্ষাৎকার দিয়ে বললেন যে ভারতের কূটনীতিকরা তার সঙ্গে যোগাযোগ করেছেন কিন্তু তাকে ব্যাপারটা গোপন রাখতে বলেছিলেন, তাই তিনি এতদিন বলেন নাই। এই সম্প্রতি একটা অডিও রেকর্ডিং ফাঁস হয়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। সে বিষয়ে আমি আপনাদের বিশ্লেষণ করে বলেছি যে নিশ্চিতভাবেই মার্কিন যুক্তরাষ্ট্রের একেবারে সম্মতি এবং অনুমোদন ছাড়া মার্কিন দূতাবাসের ভেতর থেকে একটা ব্যক্তিগত কনভারসেশন রেকর্ড করে ফাঁস করে দেওয়ার সাহস সাধারণভাবে করার কথা নয়। সেরকম একটা ফাঁস হয়ে যাওয়া অডিও রেকর্ডিংয়ে শোনা গেল মার্কিন দূতাবাসের কর্মকর্তা বলছেন তারাও জামায়াতে ইসলামীর সঙ্গে একটা যোগাযোগ স্থাপন করতে চান, এবং তারা মনে করেন না যে জামায়াতে ইসলামী আসলেই শরিয়া আইন হবে, কারণ তারা জানে শরিয়া আইন এলেই মার্কিন যুক্তরাষ্ট্র প্রয়োজনে শতভাগ শুল্ক আরোপ করবে বাংলাদেশি পণ্যের উপর। এমন একটা ছেলে মানুষই কনভারসেশন ওয়াশিংটন পোস্টের ইন্ডিয়ান ব্যুরোকে দিয়ে প্রকাশ করে দিয়ে একদল বলা শুরু করলেন যে ওয়াশিংটন পোস্ট শিরোনাম করে ফেলেছে যে যুক্তরাষ্ট্র একসময়ের নিষিদ্ধ দল জামায়াতে ইসলামীকে বন্ধু হিসেবে পেতে চাইছে, কারণ জামায়াতে ইসলামী এবারের নির্বাচনে খুব ভালো ফল করবে। দেখুন, একদিকে ওই কূটনীতিক কি ট্রাম্প প্রশাসনের কূটনীতিক নাকি আগের পিটার হাসের শিষ্য কূটনীতিক, যিনি কিনা শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়ে ইউনূস সরকারকে আনতে কিংবা একটা জামাত ঘনিষ্ঠ বা জামায়াতের নেতৃত্বে সরকারকে ক্ষমতায় আনতে অস্থির হয়ে উঠেছিলেন বাইডেন প্রশাসনের নির্দেশনায়, সেটা যেমন একটা প্রশ্ন থেকেই যায়, তেমনি মনে রাখতে হবে যে ওই যে শরিয়া আইন জারি করে ফেলতে পারে জামায়াতে ইসলামী, এ খবর ছড়িয়ে দিয়ে জামায়াতে ইসলামী প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের আসলে যে কোন জায়গায় সবচেয়ে বড় উদ্বেগ সেটা হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র আবারও বাংলাদেশে আলোচ্য বিষয় হিসেবে সামনে আনতে চেয়েছে। কারণ আমি যেটা বরাবর বলে আসছিলাম, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই দুটো দেশ এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের যে নিরাপত্তা অঞ্চল, ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, সেই অঞ্চলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র। মার্কিন যুক্তরাষ্ট্রের এখানের সবচেয়ে বিশ্বস্ত পরামর্শ হচ্ছে ভারত, এবং এই দুই দেশই মূলত চীনের প্রভাব বলয় মুক্ত রাখতে এই অঞ্চলকে একত্রে কাজ করে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে যে এখানে তার নিরাপত্তা স্বার্থ রক্ষায় কি করা উচিত সে প্রসঙ্গে ভারতের পরামর্শ মেনে চলাই তার সবচেয়ে বড় মঙ্গল। কোনো দেশ আন্তর্জাতিক প্রেক্ষাপটে কোনো বিশ্লেষক পর্যবেক্ষক কেউ বর্তমান প্রেক্ষাপটে বিশ্বাস করছেন না যে 12ই ফেব্রুয়ারির বাংলাদেশের নির্বাচনটা বাংলাদেশে কোনো স্থিতিশীলতা এনে দেবে। একটা বড় আশঙ্কার জায়গা যে বাংলাদেশে এর মাধ্যমে কি নির্বাচনী বিপ্লব ঘটিয়ে মানে ভোটের মাধ্যমে বাংলাদেশে একটা ইসলামপন্থী সরকার প্রতিষ্ঠিত হয়ে যায় কিনা। জামায়াতে ইসলামী নিজেকে এখন মধ্যপন্থী ইসলামী দল হিসেবে পরিচয় করিয়ে দিতে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে সরাসরি এই পরিচয় তুলে ধরলেও আন্তর্জাতিক পক্ষগুলো, বিশেষ করে ট্রাম্প প্রশাসনের মার্কিন যুক্তরাষ্ট্র আর ভারত, কিছুতেই জামায়াতে ইসলামীকে একটা মধ্যপন্থী ইসলামী দল হিসেবে মনে করে না। দেখুন, জামায়াতের সঙ্গে ওয়াশিংটনের যোগাযোগ আছে। ট্রেসি অ্যান জ্যাকবসন গত জুলাইয়ে 2025-এর জুলাইয়ে গিয়ে কিন্তু
জামায়াতে ইসলামীর সঙ্গে তাদের দফতরে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। তখন মার্কিন যুক্তরাষ্ট্রকে ভোলাতে জামায়াতে ইসলামী তাদের 3 জন মহিলা নেত্রী সহ ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। কিন্তু ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে ওই সাক্ষাৎটিও বিশেষ ভালোভাবে শেষ হয়নি, কারণ ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে তাদের তখন জাতিসংঘের যে মানবাধিকার কমিশনের অফিস প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে, সেটা বাংলাদেশের কালচার বিরোধী, ধর্মীয় অনুশাসন বিরোধী হলে তারা তার বিরোধিতা করতে বাধ্য হবেন এবং সেজন্যই এই মানবাধিকার কমিশনের ঢাকা অফিস খোলার তারা বিরোধিতা করছেন, এসব কথা বলায় আলোচনাটা খুব সৌজন্যমূলক পরিস্থিতিতে শেষ হতে পারে নাই। ট্রেসি অ্যান জ্যাকবসন বা মার্কিন দূতাবাস এরপরে আর কখনো জামায়াতে ইসলামীর সঙ্গে আনুষ্ঠানিক কোনো বৈঠক করেনি। একদম সম্প্রতি বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার তিনি অনলাইনে জামায়াতের আমিরের সঙ্গেও যেমন সাক্ষাৎ করেছেন, তেমনি বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। কিন্তু ট্রেসি অ্যান জ্যাকবসন আগস্টে গিয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে ফিরেছেন এবং তখনই কথা হয়ে এসেছিল যে বিএনপি খালেদা জিয়ার নেতৃত্বে নির্বাচনে অংশগ্রহণ করবে, তারপর বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমান ফিরবেন কি ফিরবেন না সে বিষয়টি যুক্তরাষ্ট্র, ভারত আবারও বিবেচনা করে দেখবে। তবে পরে পরিস্থিতি পাল্টে যায়। বাংলাদেশে ওসমান হাদির মৃত্যু বা ওসমান হাদির হত্যা প্রচেষ্টাকে কেন্দ্র করে পরিস্থিতি এতটা জটিল হয়ে ওঠে, আর ওইদিকে খালেদা জিয়া মৃত্যুসজ্জায়। এই অবস্থায় ভারত এবং যুক্তরাষ্ট্র তারেক রহমানের উপর ভরসা করে একরকম তাকে দেশে ফিরিয়ে আনেন। সে কারণে ব্রেন ক্রিস্টেনসন বাংলাদেশে এসেই কোনো রাগঢাক না করে তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে গেছেন এবং সেই সাক্ষাতের পর ইউএস এম্বাসি ঢাকা যে পোস্ট করেছে সেখানে তারা স্পষ্টত জানিয়েছে যে আসন্ন নির্বাচন সম্পর্কে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টিভঙ্গি জানতে আমি তার সঙ্গে সাক্ষাৎ করেছি। এবং ইউএস এম্বাসি লিখছে, রাষ্ট্রদূত ব্রেন টি ক্রিস্টেনসন বলছেন যে যুক্তরাষ্ট্র শান্তি ও সমৃদ্ধির অভিন্ন লক্ষ্যকে এগিয়ে নিতে বাংলাদেশের সব রাজনৈতিক দলের সঙ্গে কাজ করতে আগ্রহী। এরপর কদিন বাদে তিনি যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন, ইউনূস সেই সাক্ষাতের পর তার প্রেস অফিস থেকে সে সাক্ষাতে কি ঘটেছে সে সম্পর্কে যে বিবরণ বাংলাদেশের সংবাদ মাধ্যমে প্রকাশ করেছেন, সেখানে বলা হয়েছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে আগামী 12 ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন বাংলাদেশের সব ভবিষ্যৎ নির্বাচনের জন্য একটা মানদণ্ড স্থাপন করবে। ব্রেন ক্রিস্টেনসন এই সাক্ষাৎ শেষে, ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে যে পোস্ট দিয়েছে ইউএস এম্বাসি, সেখানে একেবারেই 12 ফেব্রুয়ারির নির্বাচন বিষয়ে কোনো উল্লেখ করে নাই। মানে ভাবুন, ইউনূস সাহেব বলছেন তারা এমন উদাহরণ সৃষ্টিকারী নির্বাচন করবেন সে বিষয়েই আলাপ করেছেন মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে। আর মার্কিন রাষ্ট্রদূত লিখছেন, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে আমি সম্মানিত বোধ করেছি। অর্থনীতি, নিরাপত্তা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সহযোগিতা নিয়ে আমাদের একটা ফলপ্রসূ আলোচনা হয়েছে। তার মানে 12 ফেব্রুয়ারির নির্বাচন বিষয়ে যুক্তরাষ্ট্র ডক্টর ইউনূসকে যা বলেছেন সেটা লেখার যোগ্য নয়। যে চাপ তারা প্রয়োগ করছেন সে চাপ তিনি না লিখে ডক্টর ইউনূসের এক রকমের সম্মান বাঁচিয়েছেন। কারণ ব্রেন ক্রিস্টেনসন সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময়ে ঢাকার ইএমকে সেন্টারে স্পষ্টতই বলেছেন যে আপনারা জানেন আমরা যুক্তরাষ্ট্র সকল রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক রাখি। মানে যে কথা তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পরেও ফেসবুক পোস্ট দিয়ে বলেছেন, গণমাধ্যম কর্মীদের সঙ্গে সাক্ষাৎকারেও তিনি বলেছেন যে 20 বছর ধরে তার নিজেরই বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গের সঙ্গে সরাসরি সম্পর্ক আছে। আর যুক্তরাষ্ট্র যেহেতু নীতিগতভাবে যে ক্ষমতায় আছে তার সঙ্গেও সম্পর্ক রাখে, যে ক্ষমতায় নাই তার সঙ্গেও সম্পর্ক রাখে, কাজেই যুক্তরাষ্ট্র সকল রাজনৈতিক দলের সঙ্গেই যোগাযোগ রাখছে। সরাসরি বার্তা যে যুক্তরাষ্ট্র যাদের সঙ্গে দেখা যাচ্ছে শুধু তাদের সঙ্গে সম্পর্ক রাখছে তাই নয়, যারা ক্ষমতার বাইরে আছে আওয়ামী লীগের সঙ্গেও যুক্তরাষ্ট্র যোগাযোগ রাখছে। কারণ বারবারই বলেছি যে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে ভারতে ডেকে নিয়ে দোহায় নিয়ে গিয়ে যেমন ভাবে মার্কিন প্রতিনিধি এবং ভারতের প্রতিনিধিদের সঙ্গে বসিয়ে স্পষ্টত জানান দিয়েছেন যে কিছুতেই বাংলাদেশে একটা স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হতে পারে না, আঞ্চলিক নিরাপত্তার জন্য ইতিবাচক কোনো পরিস্থিতি সৃষ্টি হতে পারে না যদি বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হয়। এবং এই ব্রেন ক্রিস্টেনসন ঢাকায় আসার আগেও খলিলুর রহমানকে আরেক দফা ওয়াশিংটনে নিয়ে দক্ষিণ এশিয়া বিষয়ক যে বিশেষ দূত প্রেসিডেন্ট ট্রাম্পের সার্জিও গোর, দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর, এদের সঙ্গে খলিলুর রহমানের বৈঠকের ব্যবস্থা করা হয়েছিল এই বার্তাটা দিতে যে মার্কিন যুক্তরাষ্ট্র সম্পূর্ণভাবে বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশের পক্ষপাতী, যেই বিষয়টি নিশ্চিত না হলে এদেশে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত হয় না। রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি ব্রেন ক্রিস্টেনসনের আরেকটা বড় অ্যাসাইনমেন্টের জায়গা হচ্ছে ইউনূস সরকারের এবং জামায়াতে ইসলামীর এবং বাংলাদেশ সামরিক বাহিনীর চীনের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতা বন্ধ করার বিষয়টিও। জামায়াতে ইসলামী এখনো এ বিষয়ে উদ্বেগের কারণ হয়ে ওঠেনি বটে, কিন্তু জামায়াতে ইসলামীর সঙ্গে স্পষ্টতই চীন সরকারের যে ভীষণ মাখামাখি 2024-এর 5ই আগস্টের পর থেকে দেখা যাচ্ছে। প্রায় প্রতি মাসেই চীনা রাষ্ট্রদূতের কয়েকবার করে জামায়াতে ইসলামীর অফিসে যাওয়া, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে কি কি প্রকল্প তারা একসঙ্গে করবেন এসব বিষয়ে আলাপ। আর ইউনূস সরকারের সঙ্গে জামায়াতে ইসলামীর ঘনিষ্ঠতা, সামরিক বাহিনীর ঘনিষ্ঠতা এবং তার প্রেক্ষিতে চীনের অস্ত্র কেনার যে ঢল শুরু হয়েছে বাংলাদেশে, যার পেছনে পাকিস্তান একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, সেটাও মার্কিন যুক্তরাষ্ট্র বা ভারত পছন্দ করছে না। কারণ ট্রাম্প প্রশাসন ব্রেন ক্রিস্টেনসন
ক্রিস্টেনসেনকে বাংলাদেশে পাঠিয়েছেন চীনের সঙ্গে বাংলাদেশ অতিরিক্ত ঘনিষ্ঠতার যে চর্চা শুরু হয়েছে সেটাও সরাসরি বন্ধ করতে। ব্রেন ক্রিস্টেনসেন ঢাকায় এসে সে কথা আবারও মনে করিয়েছেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে সাক্ষাতেও, যে সামরিক বাহিনী এবং সরকারকে তিনি সাবধান করতে চান যে চীনের সঙ্গে সামরিক কৌশল সহযোগিতা বৃদ্ধি এবং সামরিক অস্ত্রশস্ত্র কেনার ব্যাপারটা শুধু শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তাদের সম্পর্কটাকে ঝুঁকিপূর্ণ করবে এবং এই বাংলাদেশকে নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলবে। এই সব মিলিয়ে জামায়াতে ইসলামী কিছুতেই যুক্তরাষ্ট্রের প্রথম পছন্দ কিংবা ট্রাম্প প্রশাসনের নীতিগত পছন্দ হতে পারে না। আর ভারত যখন চীন ঠেকাতে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় পরামর্শক এবং আশ্রয় এই অঞ্চলে, তখন ভারতকে খেপিয়ে বাংলাদেশে যে জামায়াতে ইসলামীর সরকার আনতে কোনোভাবেই উৎসাহিত করবে না মার্কিন যুক্তরাষ্ট্র, সেটা বুঝতে আসলে বিরাট আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ হবার বোধহয় প্রয়োজন নাই। জামায়াতে ইসলামীর সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দেখা সাক্ষাৎ করবার কোনো সময় না বের করতে পারাটা এরই সবচেয়ে বড় প্রমাণ। দেখুন, জাতীয় নাগরিক পার্টি কিন্তু মার্কিন দূতাবাসে গিয়ে প্রায়ই সাক্ষাতের সুযোগ পেত। যে মাত্র জামায়াতের সঙ্গে জোট করেছে দলটি, এরপর মার্কিন দূতাবাসে ডেকে নিয়ে মাঝারি সারির কিছু কর্মকর্তা কি কারণে তাদের এই জোট করতে হলো তা নিয়ে ধমকে দিয়েছে বটে, কিন্তু এরপর আর জাতীয় নাগরিক পার্টিও মার্কিন দূতাবাসের কোনো পর্যায়ের কোনো কর্মকর্তার সাক্ষাৎ পান নাই। মার্কিন যুক্তরাষ্ট্রের ইঙ্গিতটা তাই স্পষ্ট। ভারত মার্কিন যুক্তরাষ্ট্রকে এই ইঙ্গিত স্পষ্টভাবেই ইউনূস সরকারকে দিতে পরামর্শ দিয়েছে, অনুরোধ করেছে। ছিলাম আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের কথা। ফাঁস হয়ে যাওয়া কূটনীতিবিদের যে অডিও, সেই অডিও সম্পর্কে তারা তাদের মতামত ব্যক্ত করেছে। চ্যানেল ৭১ জানাচ্ছে, তাদের শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে ফাঁস হওয়া অডিও ক্লিপ নিয়ে যা জানালো স্টেট ডিপার্টমেন্ট। বাংলাদেশের রাজনীতি এবং একটি ইসলামপন্থী রাজনৈতিক দলকে ঘিরে সম্প্রতি ফাঁস হওয়া অডিও বার্তা নিয়ে ৭১ টিভিকে প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। ৭১ টিভির কূটনৈতিক প্রতিবেদক আবু সুফিয়ানের প্রশ্নের জবাবে স্টেট ডিপার্টমেন্টের প্রেস অফিস থেকে পাঠানো একটা লিখিত বার্তায় বলা হয়েছে, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক ৫ দশকের বেশি পুরনো এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের সঙ্গে এই অংশীদারিত্বকে গুরুত্বের সঙ্গে দেখে। স্টেট ডিপার্টমেন্ট স্পষ্ট করে জানায়, বাংলাদেশে যুক্তরাষ্ট্র কোনো একটি রাজনৈতিক দলকে অন্য দলের ওপরে সমর্থন করে না। একই সঙ্গে তারা জানায়, বাংলাদেশের জনগণের ভোটে যে সরকার নির্বাচিত হবে সেই সরকারের সঙ্গেই কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। যে সরকার নির্বাচিত হবে তাদের সঙ্গেই তারা কাজ করবে, কিন্তু নির্বাচিত হওয়ার পেছনে যুক্তরাষ্ট্র ভূমিকা পালন করবে কিনা, প্রভাব বিস্তার করবে কিনা, কোনো কলকবজা ব্যবহার করবে কিনা, সেটা কিন্তু তারা বলেনি। বার্তায় আরও বলা হয়েছে, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র নিরপেক্ষ অবস্থান বজায় রাখে এবং জনগণের গণতান্ত্রিক সিদ্ধান্তকে সম্মান করে। এর আগে যুক্তরাষ্ট্রের একটি গণমাধ্যমে অর্থাৎ ওয়াশিংটন পোস্টে যে অডিও ক্লিপ ফাঁস হয়, সেই অডিও ক্লিপ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। কিন্তু এই অডিও ক্লিপ যে ফাঁস হলো, যিনি এই বক্তব্য দিলেন তার সম্পর্কে কিন্তু কিংবা অডিও ক্লিপের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কোনো মন্তব্য করেনি। তারা বলেনি যে এই অডিওর আলোচনা ফেক কিংবা এটা এআই দিয়ে তৈরি করা কিংবা এটা ভুল, এরকম কোনো মন্তব্য করেনি। তারা নিজেদের মতো করে বলছে যে বাংলাদেশের সব দলের সঙ্গে সমান সম্পর্ক রাখতে চায়, জনগণের নির্বাচিত সরকার যেই আসুক তার সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করতে চায়। কিন্তু যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাপী যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডে কখনোই কি আমরা দেখেছি যে যুক্তরাষ্ট্র কোনো দেশের সরকার এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিরপেক্ষ অবস্থান নেয়, নাকি প্রভাব বিস্তার করে সব জায়গায়? আমাদের উপমহাদেশে 3টি দেশে পরপর যে সরকার পরিবর্তন, রেজিম চেঞ্জের ঘটনা ঘটলো, এটার পেছনে যুক্তরাষ্ট্রের কলকাঠি আছে। এই আলোচনা অনেক পুরনো। এই আলোচনা আরও বেশি প্রমাণিত হয়ে গেল যখন ইরানে সরকার বিরোধী সহিংসতা হলো। সেই সহিংসতার পক্ষে আমেরিকার প্রেসিডেন্ট স্বয়ং যখন অবস্থান নিলেন, এবং এই বাংলাদেশের আন্দোলনের পেছনেও যুক্তরাষ্ট্রের গোপন যে মিশন, সেই মিশন ছিল। এরকম আলোচনা বহুদিন থেকে আমরা শুনছিলাম। এই আলোচনা অনেকেই উস্কে দেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু সেই আলোচনার মানে সত্যতা কিংবা একেবারেই অ্যাবসুলেট প্রমাণ সেগুলো সামনে আসেনি। সেহেতু একেবারে স্পষ্ট করে বলা যায় না যে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের কিংবা আরও গোপন কোনো জায়গার কোনো ধরনের কোনো পদক্ষেপ কিংবা অংশগ্রহণ ছিল কিনা। এই যে অডিও ক্লিপ যেগুলো প্রচার হয়েছিল, ফাঁস হয়েছিল, সেটাকে কেন্দ্র করে ওয়াশিংটন পোস্ট যে নিউজটা করেছিল, সেখানে তারা বলছিল যে যুক্তরাষ্ট্র জামাতকে কিছু শর্ত দিয়েছে। শর্তের মধ্যে একটা হচ্ছে শরিয়া আইন বাস্তবায়ন করা যাবে না। যদি শরিয়া আইন বাস্তবায়ন করতে চায় এবং নারীদের উপরে মানে নারীদের স্বাধীনতা, এই ব্যাপারগুলোতে তারা যদি অন্যরকম কোনো সিদ্ধান্ত নিতে চায়, তাহলে যুক্তরাষ্ট্র পরদিনই 100% শুল্ক আরোপ করে সরকারকে বেকায়দায় ফেলবে। এরকম আলোচনা ওয়াশিংটন পোস্ট সামনে এনেছিল। সেই আলোচনায় জামাত একমত হয়েছিল কি হয়নি, সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ থাকতেই পারে। এরই মাঝে 2টা ঘটনা ঘটেছে, একটা দেশে, একটা আন্তর্জাতিকভাবে। দেশের ঘটনা সেটা হচ্ছে যে আজকে জামাতের পক্ষ থেকে জানানো হয়েছে, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এই শিরোনামটা দেখে নিন, তারা নিশ্চিত করছে 31 জানুয়ারি ঢাকায় জামাতের নারী সমাবেশ। তারা 31 জানুয়ারিতে সোহরাওয়ার্দী উদ্যানে নারী সমাবেশ করবে, যেখানে কিনা জামাত নারী নেতৃত্ব মানে না এবং এই সংসদে জুলাই সনদে 5% অন্তত সংসদ সদস্য পদ নারীদের জন্য দিতে হবে, এই যে ঐক্যমত, সেখানে স্বাক্ষর করা জামাত কিন্তু একজন নারী প্রার্থীও দেয়নি। আজকে আরেকটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যে আল জাজিরা জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের সাক্ষাৎকার নিয়েছে এবং সাক্ষাৎকার
সাক্ষাৎকারের একটা প্রোমো তারা ছেড়েছে, প্রোমোতেই রীতিমতো বোমা ফাটিয়ে দিয়েছে তারা। সেই সাক্ষাৎকারটা প্রচার হবে, প্রোমো যেটা ছেড়েছে সেখানে জামাতের আমিরকে প্রশ্ন করা হচ্ছে যে আপনার এই ইয়েতে আগামী নির্বাচনে কতজন নারীকে আপনারা মনোনয়ন দিয়েছেন। জামাতের আমির বলছেন একজনও না। পাল্টা প্রশ্ন করা হচ্ছে যে আপনাদের যে রাজনীতি, সেই রাজনীতিতে কি দলের প্রধান একজন নারী হতে পারবেন? জামাতের আমির বলছেন কখনোই না, নেভার, কারণ এটা স্বয়ং আল্লাহ সমর্থন করেন না, সুতরাং আমরা সমর্থন করার প্রশ্নই আসে না। ভিডিওটার অংশবিশেষ একটু দেখে আসুন। Why not have even one woman candidate? Answer is we are preparing for that. What about the position of the head of the Jamaat? Could a woman take your place one day? It's not possible. It's not possible. It's not possible because Allah made everyone in its own entity. এই যে তিনি আল জাজিরাকে বলছেন, যদিও সম্পূর্ণ সাক্ষাৎকারটা এখনো প্রচারিত হয়নি, তারপরেও সাক্ষাৎকারের চুম্বক অংশ দিয়ে একটা টিজার ছেড়েছে আল জাজিরা আজকেই। সেই টিজারে এই সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরে জামাতের অবস্থান স্পষ্ট যে তারা নারী নেতৃত্ব মানে না এবং তাদের দলের প্রধান কখনোই নারী হবে না। জামাত যে সাম্প্রতিক সময়ে হিন্দু উইংস খুলেছে, সেই হিন্দু উইংস খুলে খুলনায় একজনকে তারা মনোনয়নও দিয়েছে। সেই মনোনয়ন দেওয়াকে কেন্দ্র করে অনেক আলোচনা হয়েছে। সেই ক্ষেত্রেও অনেক প্রশ্ন অনেকে করেন যে জামাতের মানে সুরা কমিটি যেটা, কিংবা জামাতের সর্বোচ্চ পদ যেগুলো আছে, সেই পদে কি কখনো একজন হিন্দু আসতে পারবেন, নাকি এই যে হিন্দু প্রার্থী দেওয়া কিংবা হিন্দু উইং খোলা, এটা আগামী নির্বাচনকে কেন্দ্র করে তাদের একটা কৌশল? অনেকে বলছেন যে এটা তাদের একটা কৌশল। আল জাজিরাতে জামাতের আমির নিশ্চিত করেছেন যে জামাতের মানে তারা বলছেন যে প্রার্থী না দেওয়ার কারণ যে তারা প্রিপারেশন নিচ্ছে, তারা প্রিপেয়ার করছে তাদের নারীদের, আগামীতে হয়তো প্রার্থী হিসেবে তাদের দেবে এবং জামাতের শীর্ষ নেতৃত্বে কখনোই নারী আসতে পারবেন না। এই সরল স্বীকারোক্তি তিনি যখন করছেন, তখন যুক্তরাষ্ট্রের ফাঁস হওয়া কূটনীতিবিদের যে অডিও, সেই অডিওর প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের জামাতের কাছ থেকে যে প্রত্যাশা, সেই প্রত্যাশা আদৌ পূরণ হওয়া সম্ভব কিনা, সেই প্রত্যাশা অনুযায়ী সেকুলার রাষ্ট্র জামাতের পক্ষ থেকে পূরণ করা কিংবা সেকুলার ওয়েতে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব কিনা, সেটা একটা প্রশ্ন। যদিও জামাতের আমির একটা মন্তব্য করে খুবই সমালোচিত হয়েছিলেন তার জোটেই, যার কারণে চরমনাই পীর বের হয়ে গেছেন বলে ঘোষণা দিয়েছেন, সেটা হচ্ছে যে জামাত শরিয়া আইন বাস্তবায়ন করবে না, এই নিশ্চয়তা দিয়েছে। এই নিশ্চয়তা কি তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ওই সম্পর্কের ভিত্তিতে? এই প্রশ্নগুলো যখন আসছে, তখনই আজকে স্টেট ডিপার্টমেন্টের এই মন্তব্য, যে মন্তব্যে তারা বলছে যে বাংলাদেশের সবার সঙ্গে সমান সম্পর্ক রাখতে চায়, কিন্তু বাংলাদেশে না, সারা বিশ্বেই রাজনৈতিক প্রেক্ষাপটে সব দল কিংবা সব মতের সঙ্গে সমান সম্পর্ক রাখতে চাই আমেরিকা। এটা কতটা সত্য, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের। আগামী 12ই ফেব্রুয়ারি 2026 অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন বিএনপি ভয়ঙ্কর একটি পরিকল্পনা তৈরি করে রেখেছে। আর এই পরিকল্পনা অন্য কেউ করে নাই, এটি স্বয়ং এসেছে তারেক রহমানের মাথা থেকে। আপনাদের কি মনে পড়ে তারেক রহমান যেদিন বাংলাদেশের মাটিতে পাড়া দিলেন এবং তিনি 300 ফিটে যে বক্তব্যটা দিয়েছিলেন, সেখানে একটি বক্তব্য তিনি বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান। মনে পড়ে আপনাদের? সে যখন বাংলাদেশে আসে তার আগেই ওইখানে বসে কিছু প্ল্যান সে করে আসে। এই প্ল্যানগুলো জানতো শুধুমাত্র ইন্ডিয়া, কারণ ইন্ডিয়ার সাথে তার এই প্ল্যানটা হয়েছিল। আর বাংলাদেশে হাসিনাপন্থী যে আমলাগুলো আছে, যে পুলিশ প্রশাসন আছে, যে বেনজিরের পুলিশ আছে, যে মনিরুলের পুলিশ আছে, যে হারুনের পুলিশ আছে, এরা জানতো। যার কারণে তিনি সেখানে খুব সচেতনভাবেই এই কথাটি বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান। আর সেই প্ল্যানটা নির্বাচনের দিনকে কেন্দ্র করে। আপাতত আমরা এটুকু বলতে পারি যে আগামী 12 তারিখের নির্বাচন হচ্ছে না। এই নির্বাচন বানচাল করার জন্য যত ধরনের উস্কানি, নির্বাচন বানচাল করার জন্য যা যা করা দরকার সব করছে বিএনপি। আর এটি কি বিএনপি শুধু নিজেদের বুদ্ধিতে করছে, ওই কর্মী সমর্থকরা করছে? না, এটি ভাবলে কিন্তু আমাদের ভুল হবে। এটি স্বয়ং তারেক রহমান এবং তার স্ট্যান্ডিং কমিটির সদস্যরা তার নেতাকর্মীদেরকে বলে দিয়েছে যে তোমরা এই করো। এইভাবে যেখানেই জামাত ইসলামের লোকজন ভোট চাইতে বের হবে, এনসিপির লোকজন যেখানেই ভোট চাইতে বের হবে, সেখানেই তোমরা তাদের উপরে হামলা করবে, তাদের উপরে আক্রমণ করবে। ফলটা হবে কি? দুইটা ফল হবে। মূলত এখানে এক ঢিলে দুইটা পাখি মারার জন্য তারেক রহমান এই প্ল্যানটা তাদেরকে দিয়েছে। নাম্বার 1, যখন তোমরা তাদের উপরে হামলা করবে, প্রথম টার্গেট আপাতত যেটা হাসিল হবে সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ ভয় পেয়ে যাবে। প্রত্যেকেই, এদেশের সাধারণ নিরীহ মানুষ যারা আছে তারা ভয় পেয়ে যাবে। তারা ভয় পেয়ে আর অন্য দলের কথা মুখেও আনার সাহস পাবে না, এবং তাদের ভিতরে এই কনসেপশন তৈরি হবে যে তাহলে এত ক্ষমতার অধিকারী যেহেতু বিএনপি, এখানে অন্য কাউরে তাহলে ভোট দেওয়া যাবে না, বিএনপিকেই ক্ষমতায় আনতে হবে, বিএনপিকেই আমরা ভোট দেই, ধানের শীষেই আমরা ভোট দিই। জনগণ তখন ভয়ে ভীত হয়ে তাদেরকে ভোট দেবে। আর নাম্বার 2 হচ্ছে, যখন এইভাবে একের পর এক তোমরা হামলা করবে জামাতের লোকজনের উপরে, এনসিপির লোকজনের উপরে, তাদের নারীদেরকে হেনস্থা করবে, তাদের বুরকা টেনে ছিঁড়বে, তাদের হিজাব ধরে টানাটানি করবে, এই কাজ করলে জামাত ইসলাম কতক্ষণ ধৈর্য ধরে থাকবে? একজন মানুষ খুব বেশিক্ষণ ধৈর্য ধরে থাকতে পারে না। তাহলে যখন তারা অধৈর্য হয়ে যাবে, তখন তারা পাল্টা তোমাদের উপরে আক্রমণ করবে। আর যখনই তোমাদের উপরে আক্রমণ করবে, তখনই
সমস্ত মিডিয়াগুলোর সাথে তার এই সেটিংটা হয়ে গেছে। প্রথম আলো, ডেইলি স্টার সহ মেইন স্ট্রিমের যে মিডিয়াগুলো আছে, যারা শেখ হাসিনার সময় শেখ হাসিনার গোলামি করেছে, এখন তারেক রহমানের সময় তারেক রহমানের গোলামি করছে। মূলত এই মিডিয়াগুলো বাংলাদেশ খারাপ হওয়ার জন্য এরা দায়ী। রাজনীতিবিদরা 50% দায়ী হলে এই মিডিয়াগুলো বাকি 50% দায়ী। কারণ তাদের তো কেউ বলে দেয় নাই যে তোমরা তারেক রহমানের পা চাটো। তাদেরকে শেখ হাসিনা বলে দিয়েছিল না, হ্যাঁ তাদেরকে আকার ইঙ্গিতে বলেছিল, কিন্তু তারা পা না চাটলে পরে শেখ হাসিনা তাদেরকে দিয়ে চাটাতো। তারেক রহমানও কিন্তু তাদেরকে ওইভাবে আক্ষরিকভাবে খুব ফোর্স ক্রিয়েট করে বলে নাই যে তোমরা আমাকে আমার পা চাটো, কিন্তু তারেক রহমান দেশে আসার পরে তারা পা চাটতে শুরু করেছে। তো যাই হোক, তাহলে যখনই জামাত ইসলাম পাল্টা তোমাদেরকে প্রতিঘাত করবে, কোথায়ও আমার কোনো নেতাকর্মীকে যদি কোনো রকম একটা ফুলের টোকা দেয়, সাথে সাথে তোমার মিডিয়াগুলো বসে আছে এবং এই মিডিয়াগুলো তাদের কানে এবং নাকে এক ধরনের বিশেষ টুল ব্যবহার করছে, বিশেষ এলিমেন্টস ব্যবহার করছে, যে এলিমেন্টস গুলো সেখানে বিএনপির একটা সেন্সর লাগানো আছে আর জামাত এবং এনসিপির একটা সেন্সর লাগানো আছে। বিএনপি যখন পাদে তখন ওই দুর্গন্ধটা ওই এলিমেন্টস গ্রহণ করে না, ওই টুলসটা গ্রহণ করে না, ফলে তাদের নাক এবং কান খুব সজাগ থাকে। আর জামাত যদি কোনো রকম পাদার উপক্রম করে তাহলে সাথে সাথে তাদের ওই সেন্সর অত্যন্ত সজাগ হয়ে যায়। অনেকটা ওই যে ঝড়ের পূর্বাভাসের যে সাইরেন বেজে ওঠে না, যুদ্ধের প্রারম্ভে যে সাইরেন বেজে ওঠে, অথবা ব্যাংকগুলোতে যে ভোল্টের ভিতরে যে ইন্ট্রোডিউসার অ্যালার্ম থাকে, ওই অ্যালার্মগুলো যেমন আগাম বিপদের সংবাদ পেলেই তারা অটো বেজে ওঠে, এই সাংবাদিকদের এই মিডিয়া হাউসগুলোর নাকে এবং কানে এরকম জামাত সম্পর্কে একটা সেন্সর লাগানো আছে এবং তারা গভীর আগ্রহে অত্যন্ত ধ্যানী পাখির মতো, মাছরাঙার মতো তারা অপেক্ষায় আছে কখন জামাত ইসলাম পাল্টা বিএনপির কারো গায়ে একটা ফুলের টোকা দেবে। সাথে সাথে সমস্ত মিডিয়াগুলো একসাথে ঝাঁপিয়ে পড়বে জামাতের উপরে। কি আমার কথা বিশ্বাস হচ্ছে না? আপনারা দেখেছেন গত 2 দিনে, অর্থাৎ 25-26, আজ তো 27 তারিখ চলে গেল আমি যখন ভিডিও করছি, এই 2 দিনে সারা বাংলাদেশে তারা প্রায় 22 জায়গায় জামাতের নারী নেতৃত্বের উপরে তারা হামলা করেছে, তাদেরকে হেনস্থা করেছে, শারীরিকভাবে তাদেরকে লাঞ্ছিত করেছে, বৃদ্ধ মহিলাদের পেটের উপরে, তল পেটের উপরে তারা বুট জুতা পায়ে লাথি পর্যন্ত মেরেছে। এমনকি জামাতের পুরুষ কর্মীদের পুরুষাঙ্গের উপরে লাথি দিয়ে তাদের ওই পুরুষাঙ্গটা পর্যন্ত ফাটিয়ে দিয়েছে এই কয়েকদিনে। আজও 27 তারিখে সারা বাংলাদেশেই হামলা হয়েছে। সবচেয়ে নেককারজনক হামলা যেটি হয়েছে সেটি ঢাকা 8 আসনে নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে তারা হামলা করেছে। ছাত্র দলকে লেলিয়ে দিয়েছে মির্জা আব্বাস এবং ইশরাক। কয়েকদিন আগে বলেছিল, আপনাদের মনে আছে, যে আমরা যদি আমাদের কর্মীদেরকে হুকুম দেই তাহলে জামাত এবং এনসিপি তারা মাঠেই নামতে পারবে না। তারা মূলত তাই করেছে এবং তারা তাই চাচ্ছে যে আমরা মাঠে নামতে দিব না, ফাঁকা মাঠে গোল দিব। যদি তারা পাল্টা প্রতিঘাত করতে আসে তাহলে আমাদের মিডিয়াগুলো তাদের চরিত্র হনন করবে, আমাদের পথ একেবারে পানির মতো পরিষ্কার হয়ে যাবে। বিএনপি এই যে প্ল্যানটা নিয়েছে, জামাত ইসলাম এখন যদি কোনো মতো অবস্থায় কোনো জায়গায় বিএনপিকে প্রতিঘাত করে, পাল্টা প্রতিঘাত করে আঘাতের জবাব দেয়, তাহলে একটা হট্টগোল শুরু হবে। হট্টগোল শুরু হলেই নির্বাচন কমিশন নির্বাচন বাতিল করে দেবে, তফসিল স্থগিত করবে, নির্বাচন হবে না। আচ্ছা, এখন জামাত ইসলাম যদি অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়ে যদি তারপরেও ঠিক আছে, জনগণ যেহেতু আমাদের সাথে আছে, আমরা ব্যালটের মাধ্যমে এর জবাব দিব, এই পরিকল্পনা নিয়ে জামাত যদি ধৈর্য ধরে মায়ের খেয়ে খেয়ে সামনে এগিয়ে যায় এবং 12 তারিখ পর্যন্ত যদি এসেই যায়, তাহলে তারেক রহমানের সাথে যে ডিলটা হয়েছে উচ্চ পর্যায় থেকে কিছু নাম প্রকাশে অনিচ্ছুক কিছু আমলাদের কাছ থেকে, প্রশাসনের কিছু কর্মকর্তাদের কাছ থেকে, যারা এই জুলাই গণঅভ্যুত্থানপন্থী কিছু মানুষ আছে না, আছে তো অবশ্যই, নাম প্রকাশ না করার শর্তে তারা এটি বলেছে যে তাদের এই প্ল্যান যে তারা 12 তারিখে সরাসরি ভোট কেন্দ্র দখল করে ফেলবে। যখন ভোট কেন্দ্র দখল করে ফেলবে, ব্যালট ছিনতাই করে নেবে এবং ব্যালট ছিনতাই করে নিয়েই তারা যেটা করবে, একের পর এক শুধু ধানের শীষান না। আর এদিকে তাদের যে সন্ত্রাসী বাহিনীরা আছে তারা কিছু সময় অন্যান্য দলের লোকদেরকে ঠেকিয়ে রাখবে, আর সেখান থেকে ভোটগুলো তারা বলে দেবে যে এত ভোট হয়েছে। জেলা নির্বাচন কমিশন থেকে রিটার্নিং কর্মকর্তা তিনি প্রজেক্টরের মাধ্যমে ঘোষণা দিবেন যে অমুক দল বা অমুক প্রার্থী এত ভোট পেয়েছে, অর্থাৎ ওইখান থেকে ঘোষণা হয়ে যাবে। ওই ঘোষণা হবার সাথে সাথে মেইন স্ট্রিমের সমস্ত মিডিয়া তারা তো বসেই আছে, প্ল্যানটা দেখেন কত ভয়ঙ্কর প্ল্যান নিয়ে তারা আগাচ্ছে। তারা সাথে সাথে টিভি স্ক্রলে দিয়ে দেবে যে ধানের শীষ এত ভোটে অমুক আসনে জয়লাভ করেছে। এই করে করে তারা 278 থেকে 80টি আসন, এই যে বারবার জাহেদ, তারপরে ওই বিরানি আলম, এরা বলছে না যে বিএনপি 280-র উপরে আসন পাবে। আমাদের মনে আছে 2008 সালে আওয়ামী লীগ ওই নির্বাচনের আগে এরকম বলে বেড়াতো যে 200-র উপরে আওয়ামী লীগ আসন পাবে। তার মানে তাদের সাথে ওই ডিলিংস হয়েছিল, তারা এতটা নিশ্চিত হয়ে গিয়েছিল। এখনো তারা বিএনপি বলছে তারা 280টার মতো আসন পাবে, মানে 250+। তার মানে কি তাদের সাথে ডিলিংসটা এরকম হয়েছে। আর পরিকল্পনা আমি আপনাদেরকে বলে দিলাম, এইটা তারা করবে। এখন জামাত এবং এনসিপির লোকজন আপনারা কি করবেন, এখনো সময় আছে, ভাবুন। তবে আপাতত যে কথা, আপনাদের প্রত্যেকের কাছে মোবাইল ফোন রাখুন। যখনই বখাটেরা, সন্ত্রাসীরা আপনাদের উপরে, মা বোনের উপরে হামলা করতে যায়, আপনারা সাথে সাথে ভিডিও ধারণ করবেন, ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিবেন। আর মা বোনদের একা একা আপনারা ভোট চাইতে পাঠাবেন না। তারা যদি মা বোনদের একা একা পায় তাহলে এমনকি ধর্ষণের মতো ঘটনাও ঘটাতে তারা বিন্দুমাত্র দ্বিধা করবে না, এবং এই ব্যাপারে
আমাদের বাংলাদেশের বর্তমান যে মিডিয়াগুলো আছে কেউ কোনো কথা বলবে না। তারা এই যে কাজী জেসিন একজন আছে, ওই যে যমুনা টিভির নিকোল আছে, এরা সব এক ঝাঁকের কই, এরা কেউ কিচ্ছু বলবে না। এরা এইটাই চাচ্ছে। এবং এইখানে আপনি যদি হয়তো একজন বিএনপির কোনো নেতা আপনার কোনো নারীকে, জামাতের কোনো নারীকে ধর্ষণ করছে, আপনি যদি যে ওই সময় হাতে নাতে ধরে বিএনপির ওই বোখাইটিকে, ওই সন্ত্রাসীকে যদি পাশার উপরে একটা লাথি মারেন, তাহলে আপনার ওই লাথি মারার খবরটা প্রকাশ হবে, ওই ধর্ষণের খবর কিন্তু প্রকাশ করবে না। এরকম পরিকল্পনা নিয়ে তারা সামনে আগাচ্ছে। তাহলে আপনারা ভিডিওগুলো ধারণ করুন। আর মহিলাদের সাথে যাদের যখন তাদেরকে ভোট চাইতে পাঠাবেন, তখন আশেপাশে অন্তত 2-4-50 জন পুরুষ মানুষ আপনারা পাহারায় থাকেন, না হলে তারা আপনাদের মা বোনের ইজ্জত পর্যন্ত লুণ্ঠন করতে বিন্দু মাত্র দ্বিধা করবে না।